আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আইকন ক্লাসের সৌজন্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং অফলাইন ক্লাস শুরুর আগে আমাদের রুটিন অনুযায়ী আজকে আমরা অনলাইনে একটা স্পেশাল সাধারণ জ্ঞানের ক্লাসের ব্যবস্থা করেছি। তো তোমরা যারা আছো এই ক্লাসের সাথে এই ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দাও এবং কমেন্টে জানাও কারো কোনো অভিযোগ বা কোনো প্রশ্ন বা কোনো কিছু জানতে চাইলে তোমরা সরাসরি কমেন্টে জানাতে পারো। আজকে আমরা আলোচনা করব মানচিত্র নিয়ে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক মানচিত্র। সো আমরা ঠিক আছে না? তোমরা যারা যুক্ত হয়েছো এবং যারা মানচিত্র নিয়ে কনফিউশনে থাকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক, তাদেরকে তোমরা লিংকটা পাঠিয়ে দাও বা শেয়ার করো বেশি বেশি করে। ইনশাআল্লাহ সবাই উপকৃত হবে আজকের এই ক্লাসটা থেকে। সবাই যুক্ত হয়ে যান। আর এখানে যারা সালাম বা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম এবং সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি। একটু বেসিক কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞান থেকে 30 মার্কের কোশ্চেন থাকে। তো খুব সিম্পল যদি আমরা একটা হিসাব করি তাহলে আমরা কি দেখতে পাই যে সাধারণ জ্ঞানে 30 মার্ক থাকে। সাধারণ জ্ঞানে 30 মার্ক থাকে। তো এই জায়গাটা যে ভালো করে মূলত তার পজিশন সামনের দিকে এগিয়ে থাকে। এই কারণে সাধারণ জ্ঞানকে কখনো অবহেলা করা যাবে না, কারণ ওখানে বাংলা আর ইংলিশে এমসিকিউ আছে 15 প্লাস 15, বাংলায় 15 ইংলিশে 15, এখানে দুইটা মিলে ওরা 30, আর এখানে সাধারণ জ্ঞান একাই 30 মার্ক। দ্যাটস ওয়াই সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এবং খুব মনোযোগ দিয়ে শোনো, সেটা হচ্ছে গিয়ে এই বাংলা এবং ইংলিশ তোমাকে সাবজেক্ট দিবে, কিন্তু সাধারণ জ্ঞান দিবে পজিশন। আর এখন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট সংখ্যা কমে গেছে, আগে 2400 মতো ছিল, এখন হয়ে গেছে 1800। দ্যাটস ওয়াই এখন কিন্তু কম্পিটিশনটা আগের চেয়ে বেশি হবে। এই কারণে পজিশন যদি সামনের দিকে তোমার না থাকে তাহলে পাস করে কোনো লাভ নেই, ভালো সাবজেক্ট পাবো না। এই কারণে পজিশন সামনের দিকে আনার জন্য সাধারণ জ্ঞান খুব গুরুত্বপূর্ণ একটা অংশ পরীক্ষা হলে। এবং পরীক্ষা হলে সাধারণ জ্ঞানে আমরা জানি যে 30 মার্ক থাকে। এখানে যারা 25-এর উপর পায়, 25 প্লাস পায়, তারাই মূলত 1 থেকে 1500-এর মধ্যে থাকে। এই কারণে সাধারণ জ্ঞানকে গুরুত্ব দিতে হবে। আর সাধারণ জ্ঞানকে সুন্দরভাবে সাজানোর জন্য বা সুন্দরভাবে সাধারণ জ্ঞানের উপর প্রস্তুতি নেওয়ার জন্য আমি মনে করি আইকন ক্লাস বেস্ট হবে। কারণ এখানে আমাদের সাম্প্রতিক বা মৌলিক যে বিষয়গুলো পড়ে আসতেছো অথবা অন্যান্য যে সাধারণ জ্ঞানের বিষয়গুলো আছে, এগুলো তিনটা জিনিসেরই কম্বিনেশন আমাদের আইকন ক্লাসে আছে। এবং আইকন ক্লাসের শীট বইগুলো সাধারণ জ্ঞানের জন্য খুবই উপকারী। সো সাধারণ জ্ঞান বুঝার জন্য বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই দুইটা জিনিস বুঝার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি উপকারী সেটা হচ্ছে মানচিত্র। মানচিত্র ছাড়া আমি মনে করি না যে একটা স্টুডেন্টের সাধারণ জ্ঞান পড়া উচিত। কারণ সে যদি মানচিত্র না বুঝে সাধারণ জ্ঞান পড়তে যায়, আমি মনে করি সাধারণ জ্ঞান সে শুধু মুখস্থই করতেছে, বুঝে সে পড়ছে না। সুতরাং সাধারণ জ্ঞান বুঝার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, মানচিত্র ভালো করে বুঝতে হবে। মানচিত্র না বুঝলে সাধারণ জ্ঞান পরবর্তীতে অনেক কঠিন লাগবে।
আমি মনে করি আজকের ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করবে বা পরবর্তীতে যারা মনোযোগ দিয়ে করবে এদের মানচিত্রের উপর আর কোনো সমস্যা থাকার কথা না। বাংলাদেশ এবং আন্তর্জাতিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু মানচিত্রের বেসিকের উপর কোশ্চেন গুলো হয়, বিশেষ করে ভূগোলের উপর, বাংলাদেশের ভূগোল, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা অথবা আন্তর্জাতিক ভূগোল, বিশ্বের বিভিন্ন ভৌগোলিক অবস্থার উপর কোশ্চেন হয়ে থাকে। তো আজকে আমরা মানচিত্রের বেসিকটা বুঝবো, এরপরে পাহাড় পর্বত দ্বীপ, তারপরে হচ্ছে হ্রদ, তারপরে সাগর মহাসাগর, এগুলো আরেকটা অন্য ক্লাসে বুঝবো। হ্যাঁ, তো আমরা শুরু করি। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে মানচিত্রের বেসিকের উপর। তো আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ ফিরোজ রানা অন্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ থেকে মাস্টার্স পাস করেছি। আমি থাকবো তোমাদের আইকন ক্লাসের সাথে তোমাদের জয়ের সারথি হিসেবে। সো যারা যুক্ত আছো তারা লাইভটা শেয়ার করে দাও। আমরা আজকে মানচিত্রের আন্তর্জাতিক আর বাংলাদেশ অংশটা দেখব। তো আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের সাধারণ জ্ঞানে তিনটা বিষয় থাকে। একটা হচ্ছে গিয়ে সাম্প্রতিক, লেখা কি দেখা যাচ্ছে? একটা হচ্ছে সাম্প্রতিক। তো সাম্প্রতিক বিষয়গুলোতে ভালো করার জন্য যে জিনিসটা করা লাগবে, এক নম্বর হচ্ছে প্রতিদিন পত্রিকা পড়তে হবে, পত্রিকা যে কোনো একটা পত্রিকা পড়তে পারো। দুই নম্বর হচ্ছে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ, বুঝি নাকি এটাই? সাদাটা দেখা যায়, হলুদটা স্কুলে বেশি দেখা যায়। আচ্ছা, তাহলে হলুদটা স্কুল। এটা এটা স্লাইডে ভাই দেখেন তো কোনটা দেখা যায়। সাদা কালারটা দেখা যায় না? সাদা দেখা যায়, হলুদও দেখা যায়, আচ্ছা, কালোটা খালি দেখা যায়। আচ্ছা, সো 3 নম্বর হচ্ছে তোমরা জানো যে বাংলাদেশে নাইম ভাই, উনি সাধারণ জ্ঞানের বস অফ দ্য বসেস, উনি একটা বই বের করে, সেটা হচ্ছে রিসেন্ট ভিউ। সো এই দুইটা জিনিস যদি তোমার পড়া থাকে, প্রতিদিন পত্রিকা এবং কারেন্ট অ্যাফেয়ার্স, পরবর্তীতে রিসেন্ট ভিউ থেকে তুমি সেই জিনিসটা রিভিশন দিয়ে রাখতে পারবে। এবং পরীক্ষার আগে আগে রিসেন্ট ভিউ পড়লে আমি মনে করি সাম্প্রতিক যতগুলো আসবে 99% কমন পড়ে। তো সাম্প্রতিক আমরা এইভাবে পড়বো। এরপরে হচ্ছে গিয়ে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে পার্মানেন্ট তথ্য। পার্মানেন্ট তথ্যের জন্য এক নাম্বার আইকন ক্লাসের শীট, দুই নাম্বার হচ্ছে ফার্স্ট ভিউ। এই দুইটা জিনিস তোমাদেরকে ফ্রি দিয়ে দিবে, আইকন ক্লাসের শীট এবং ফার্স্ট ভিউ, এটা কিন্তু ফ্রি পেয়ে যাবে। তো এই দুইটা জিনিস পড়লে পার্মানেন্ট যে তথ্যগুলো আছে, যে তথ্যগুলো পরিবর্তন কম হয়, আমি মনে করি এই দুইটা জিনিস পড়লে আর কিছু লাগে না, আর নিয়মিত ক্লাস করলে হয়ে যায়। সো পার্মানেন্ট তথ্যের জন্য এই দুইটা জিনিস ভালো করে পড়তে হবে। এরপরে হচ্ছে 3 নাম্বার মৌলিক বিষয়।
মৌলিক বিষয় যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে আমরা অনেকে অর্থনীতি পড়ছি, আইসিটি পড়ছি, ভূগোল, ইতিহাস, পৌরনীতি, এই 5টা বিষয় থেকে মৌলিক বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় এই মৌলিক বিষয় কথা দিয়ে এই 5টা বিষয়ের সাথে রিলেট করে কোশ্চেন দেয়। সো মৌলিক বিষয় থেকে কোশ্চেন যাতে একেবারে 100 কমন পড়ে, এই জন্য আমাদের শীটগুলো মৌলিক বিষয়ের সাথে রিলেট করে সাজানো হয়েছে এবং ফার্স্ট ভিউয়ে মৌলিক বিষয় নিয়ে আপনার হচ্ছে আলাদা করে সেগমেন্ট দেয়া আছে। এছাড়াও আমরা হচ্ছে কি ক্লাসে আলোচনা করব। সো যারা ধরেন ইকোনমিক্স পড়ে আসেন নাই অথবা পৌরনীতি পড়ে আসেন নাই, তাদের টেনশনে কিছু নাই। ওখান থেকে যে জিনিসগুলো আসে ওই টপিকগুলো আমরা আমাদের শীট এবং বইগুলোতে অন্তর্ভুক্ত করছি, যেটা আমরা ক্লাসে আলোচনা করব এবং বই এবং শীটে দেয়া থাকবে। সো এই যে 3টা সেগমেন্ট থেকে আসে কোশ্চেন, সাম্প্রতিক, পার্মানেন্ট তথ্য এবং মৌলিক বিষয়, এই 3টা সেগমেন্ট থেকে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন হয়। এই কারণে এই 3টা সেগমেন্টে ভালো করে প্রস্তুতি নিতে হলে অবশ্যই এই 3টা সেগমেন্টের উপর গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব দিলেই অবশ্যই আমি মনে করি যে সেই স্টুডেন্টরা এই সাধারণ জ্ঞানে 30 মার্ক থাকে, সে অবশ্যই 25 পেতে পারে এবং 25 পাওয়া সম্ভব। সো আমি আশা করব এই 3টা বিষয় তোমরা ধরে ধরে টপিক ধরে ধরে প্রস্তুতি নিবে। সো আমরা আজকে আলোচনায় চলে যাই। আমরা আজকে আলোচনা করব মানচিত্রের বেসিক নিয়ে। হ্যাঁ, আমি একটু দেখি কারো যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত। সো আমরা মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনা যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে গিয়ে এই যে পৃথিবীর মানচিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ফ্ল্যাট মানচিত্র, অর্থাৎ পৃথিবীটা গোল। এই গোল পৃথিবীটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, তো যে কোনো মানচিত্রের উপরে হচ্ছে উত্তর, নিচে দক্ষিণ, এই পাশে পূর্ব, এই পাশে পশ্চিম। তো এই যে পৃথিবীর এই যে আকারটা আসলো, এই আকারটা কিভাবে আসলো এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেকগুলো রেখা দিয়ে আচ্ছাদিত, এই রেখাগুলো কিভাবে আসলো, এই জিনিসগুলো নিয়ে আমরা আগে আলোচনা করব, তারপরে আমরা আবার এই মূল মানচিত্রটাতে চলে আসবো। তো আমরা আগে আলোচনা করি। আলোচনা করার আগে আমাদেরকে আগে জানতে হবে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো। পৃথিবীর সৃষ্টির জন্য একটা তত্ত্ব আছে, সেই তত্ত্বটার নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি। সো এই থিওরিটা কিন্তু আমাদের ধর্মের সাথে ক্ল্যাশ করবে, বাট এটা হচ্ছে বিজ্ঞানের ব্যাখ্যা, এটা ধর্মের ব্যাখ্যা না, এটা বিজ্ঞানের ব্যাখ্যা। বিগ ব্যাং থিওরি, প্রথম বিগ ব্যাং থিওরি নিয়ে আলোচনা করেছিলেন জর্জ ল্যামেটার। পরবর্তীতে এই বিগ ব্যাং থিওরি পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়েছিলেন স্টিফেন হকিং। স্টিফেন হকিং এই বিগ ব্যাং থিওরি পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়েছিলেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বিগ ব্যাং থিওরিটা কি? বিগ ব্যাং থিওরি বলে যে আগে এই পৃথিবী বা এই মহাশূন্য বা এই মহাবিশ্বটা একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিল। এই জ্বলন্ত অগ্নিপিণ্ডে একদিন বিস্ফোরণ হয়, বিস্ফোরণ হওয়ার পরে ছোট ছোট অণু পরমাণুর মতো বিভিন্ন খণ্ডগুলো চারদিকে ছুটে যাওয়া শুরু করে এবং সেখান থেকে অনেকগুলো কণায় বিভক্ত হয়ে গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, বিভিন্ন পার্টিকেলে সৃষ্টি হয়। তো এরকম একটা ছোট্ট অণু পরমাণু হচ্ছে আমাদের সৌরজগৎ, আমাদের সূর্য, আমাদের এই যে 8টা গ্রহ, উপগ্রহ এবং একটা পৃথিবী। তো এখান থেকে একটা কণা ছুটে আসে, সেই ওইরকম একটা কণা, অনেকগুলো কণা ছুটে এসেছিল, তার মধ্যে একটা কণা হচ্ছে পৃথিবী। তো পৃথিবীর এই কণাটা প্রথমে জ্বলন্ত একটা অগ্নিপিণ্ড ছিল, পরবর্তীতে এটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরে এই পৃথিবীতে আবার ভূমিকম্প হয়। ভূমিকম্প হয়ে যাওয়ার পরে স্থলভাগগুলো আলাদা হয়ে যায়, মাঝখানে জলভাগের সৃষ্টি হয়, আর স্থলভাগগুলো স্থলভাগের মতো থেকে যায়। এটা হচ্ছে বিগ ব্যাং থিওরির মূল কথা। তাহলে বিগ ব্যাং থিওরি কি বলছে? যে এই মহাবিশ্বে একসময় একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিল, এটা একসময় একটা বিস্ফোরণ হয়, বিস্ফোরণ হওয়ার পরে বিভিন্ন ছোট ছোট টুকরো বা অণু পরমাণুগুলো বিভিন্ন দিকে ছুটে যাওয়া শুরু করে, এরকম একটা ছোট্ট
কণা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীটা পরবর্তীতে ঠান্ডা হয়, ঠান্ডা হওয়ার পরে এখানে আবার ভূমিকম্প হয়, ভূমিকম্প হওয়ার পরে স্থলভাগগুলো আলাদা হয়ে যায়, মাঝখানে জলভাগের সৃষ্টি হয়। তো আমরা যদি একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে কি, এই যে মানচিত্রটাতে এই যে স্থলভাগগুলো আমরা দেখি, এই জায়গায় এটা, এই যে এটা 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 এগুলো হচ্ছে স্থলভাগ, মাঝখানে জলভাগের সৃষ্টি হয়েছে। ভূমিকম্প হওয়ার পরে একটা জিনিস খেয়াল করো, এই যে এই অংশটা, এই অংশটা কিন্তু এখান থেকে ছুটে এসেছে, মানে এইখান এটার সাথে একসাথে লাগানো ছিল, এই অংশটার সাথে এই অংশটা একটা সংযোগ আছে, এই অংশটার সাথে এই অংশটা একটা সংযোগ আছে, এগুলোর সাথে এগুলোর একটা সংযোগ আছে। সো এই ব্যাপারগুলা, পৃথিবীটা স্থলভাগটা আগে একসাথে লাগানো ছিল, একসাথে অ্যাডজাস্ট করা ছিল, পরবর্তীতে ভূমিকম্প হওয়ার পরে এগুলো আলাদা আলাদা হয়ে যায়, মাঝখানে যে জলভাগের সৃষ্টি হয়েছে আর বাকিগুলো স্থলভাগে আছে। এটা হচ্ছে বিগ ব্যাং থিওরির মূল কথা। তো আমরা আসলে বিগ ব্যাং থিওরি নিয়ে কেন আলোচনা করলাম? বিগ ব্যাং থিওরি নিয়ে কেন আলোচনা করলাম তার মূল কারণ হচ্ছে, এই বিগ ব্যাং থিওরি নিয়ে আপনার 2012 সালে, বিগ ব্যাং থিওরি নিয়ে 2012 সালে গবেষণা করা হয়, এবং এই গবেষণায় দুইজন ব্যক্তি ছিলেন। একজন হচ্ছেন পিটার হিগস, আরেকজন হচ্ছেন একজন বাঙালি, তার নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ বোস। সত্যেন্দ্রনাথ বোস, এই সত্যেন্দ্রনাথ বোস ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক, এবং উনি এই যে বিগ ব্যাং থিওরি, এটা আসলে সত্য কিনা এই গবেষণাটার সাথে এই পিটার হিগসের সহযোগিতা করেছিলেন। উনি মারা যাওয়ার পরে, সত্যেন্দ্রনাথ বোস মারা যাওয়ার পরে, পিটার হিগস একা এটা 2012 সালে এই পরীক্ষাটা আবার পুনরায় করেন ফ্রান্স এবং সুইজারল্যান্ড সীমান্তে, এবং পরীক্ষা করে দেখলেন যে বিগ ব্যাং থিওরি যা বলেছে এটা সত্য। তাহলে বিগ ব্যাং থিওরি অনুযায়ী পৃথিবী বা মহাবিশ্ব সৃষ্টি হয়েছে একটা কণার মাধ্যমে, এবং ওই কণাটার নাম দিলেন পিটার হিগস ঈশ্বর কণা বা গড পার্টিকল। আর যেহেতু এই দুইজন গবেষণা করেছিলেন, এই জন্য এই কণাটার আরেকটা নাম হচ্ছে হিগস বোসন কণা। তাহলে এই যে হিগস বোসন কণা, এইটা নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার কোশ্চেন হয়েছে যে হিগস বোসন কণার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষকের নাম জড়িত, অথবা এই ঈশ্বর কণা গবেষণার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন গবেষকের নাম জড়িত, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক এই বিগ ব্যাং থিওরির পরীক্ষার সাথে জড়িত ছিলেন। এভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে অনেকবার কোশ্চেন হয়েছে এটা নিয়ে। সো আমি যে বিগ ব্যাং থিওরিটা আলোচনা করলাম, সেটার মূল উদ্দেশ্য ছিল দুইটা, একটা হচ্ছে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, এবং এই যে সত্যেন্দ্রনাথ বোস, উনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক, এবং তিনি ওই সময় এই পরীক্ষার সাথে জড়িত ছিলেন। দ্যাটস ওয়াই, এই জন্য মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অনেকবার সত্যেন্দ্রনাথ বোসের কথা আসছে। সো তাহলে যদি প্রশ্ন আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক বিগ ব্যাং থিওরির সাথে জড়িত, তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ বোস। উনি বাঙালি ছিলেন, নট বাংলাদেশি, হ্যাঁ, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। সো তাহলে আমরা দেখলাম যে ঈশ্বর কণা, এই যে ছোট্ট একটা কণার মাধ্যমে পৃথিবী ও মহাবিশ্বের সৃষ্টি হয়েছে, এটা বিগ ব্যাং থিওরির মাধ্যমে প্রতিষ্ঠিত হলো। এখন আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে, আমরা এখন পৃথিবীর মূল যে ফিজিক্যাল ব্যাপারটা, এটা নিয়ে আলোচনা করব। তো আমরা পৃথিবীর সৃষ্টির রহস্যটা জানলাম, এখন দেখবো যে পৃথিবীর আসলে ফিজিক্যাল গঠনটা কেমন। পৃথিবীকে অনেকে বলে গোল, অথবা অনেকে বলে ডিম্বাকৃতির, অথবা লাটিমের মতো। তো আমরা গোল যে পৃথিবীটা আছে, আমাদের যে গোল পৃথিবীটা আছে, এই গোল পৃথিবীটাকে নিয়ে আলোচনা করব। তো আমি আগে বলেছি যে যেকোনো পৃথিবীর মানচিত্রের উপরে হচ্ছে উত্তর, নিচে দক্ষিণ, এই পাশে হচ্ছে পূর্ব, আর এই পাশে হচ্ছে পশ্চিম। উত্তর এবং দক্ষিণে মাঝ বরাবর একটা রেখা কল্পনা করা হয়েছে, এটার মান হচ্ছে 0 ডিগ্রি। আমরা জানি যে পুরো পৃথিবীর মান হচ্ছে 360 ডিগ্রি।
সো আমরা এই যে মাঝখানে যে রেখাটা, এই রেখাটা হচ্ছে 0 ডিগ্রি, এবং এই রেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা। এই রেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা। সো নিরক্ষরেখা, এই যে রেখাটা আছে পৃথিবীর মাঝখান বরাবর, এই 0 ডিগ্রি রেখাটা নিরক্ষরেখা। নিরক্ষরেখার উপরে সূর্য একেবারে লম্বভাবে কিরণ দেয়। এই কারণে এখানে দিন রাত্রি সমান হয়। আর দিন রাত্রি যেহেতু সমান হয়, এই কারণে এই যে অঞ্চলে যারা বাস করে, বিশেষ করে আফ্রিকা অঞ্চলে, এখানকার মানুষগুলোর গায়ের রং কালো হয়। এখানে একটা দেশ আছে, সেই দেশটার নাম হচ্ছে ইকুয়েডর। ইকুয়েডর, এই ইকুয়েডর যে দেশটা আছে, এই ইকুয়েডরের বাংলা হচ্ছে নিরক্ষরেখা। এই জন্য ইকুয়েডর তাদের দেশটার নাম তারা এই রেখার নামেই করছে, কারণ এই রেখাটা শুরু হয়েছে ইকুয়েডরের, এই ইকুয়েডর নামক দেশটার উপর দিয়ে এই রেখাটা মূলত শুরু হয়েছে। এখানে সর্বশেষ হচ্ছে ইকুয়েডর। ইকুয়েডরের উপর দিয়ে মূলত এই রেখাটা শুরু হওয়ার কারণে তারা তাদের দেশের নাম নিরক্ষরেখার নামেই রাখছে। তো তাহলে আমরা আরেকটা প্রশ্ন পাইলাম যে কোন রেখার উপরে দিন রাত্রি সমান হয়, সেটা হচ্ছে নিরক্ষরেখা। আরেকটা হচ্ছে কোন দেশ তাদের দেশের নাম নিরক্ষরেখার নামে রেখেছে, সেটা হচ্ছে ইকুয়েডর। আর ইকুয়েডরের রাজধানী হচ্ছে কিটো। ইকুয়েডর দক্ষিণ আমেরিকার একটা দেশ। দক্ষিণ আমেরিকা মহাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার পাশে হচ্ছে এই ইকুয়েডরের অবস্থান। তাহলে আমরা প্রথমে নিরক্ষরেখা দেখলাম। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গিয়ে এই পাশে হচ্ছে পশ্চিম, তাহলে এই রেখাটার নাম আমরা পেলাম নিরক্ষরেখা। নিরক্ষরেখা। এখন এই যে উত্তর থেকে দক্ষিণে লম্বভাবে পৃথিবীর মাঝখান বরাবর যে অংশটা আছে, এই অংশটাকে বলা হয় অক্ষ। এই অংশটাকে বলা হয় অক্ষ। মাঝখানে উত্তর থেকে দক্ষিণে মাঝখান বরাবর যে রেখাটা চলে আসছে, এই রেখাটার নাম হচ্ছে অক্ষ। অক্ষ মানে হচ্ছে পৃথিবীর মেরুদণ্ড বা মাঝখানের অংশটাকে। আমাদের যেমন শরীরের মেরুদণ্ড আছে, তেমনি পৃথিবীরও মাঝখানে বা মেরুদণ্ড অংশটাকে বলা হয় অক্ষ। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা আগে বলেছিলাম যে বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি, বৃত্তের পরিমাপ। সো এখানে আমরা দেখলাম, এখানে আমাদের একটা কেন্দ্র তৈরি হয়ে গেছে। এই যে বৃত্তের কেন্দ্র থেকে কোন স্থানের কৌণিক দূরত্বকে বলা হয় অক্ষাংশ। অক্ষাংশ কি? কেন্দ্র থেকে কোন স্থানের কৌণিক দূরত্বকে বলা হয় অক্ষাংশ। তাহলে আমরা যদি এখানে একটা স্থান নিই, এই স্থানটা থেকে যদি আমরা কেন্দ্র থেকে একটা লাইন টানি, এখানে কিন্তু কোণ হচ্ছে। এখানে যদি একটা আমি স্থান নিই, সব জায়গায় কিন্তু কোণ তৈরি হচ্ছে। এই জায়গায় যদি আমি একটা স্থান নিই, সব জায়গায় কিন্তু কোণ তৈরি হচ্ছে। তো যেসব জায়গায় কোণ তৈরি হবে সেই জায়গাগুলোকে বলা হয় অক্ষাংশ। আর পৃথিবীর মাঝখান বরাবর এই রেখাটাকে বলা হয় অক্ষ। এবং এই অক্ষাংশ বরাবর যে রেখাগুলো আছে, অক্ষাংশ বরাবর অনেকগুলো রেখা আছে পূর্ব থেকে পশ্চিমে। অক্ষাংশ বরাবর পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলো, এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। অক্ষরেখা। তাহলে অক্ষাংশ থেকে আসলো অক্ষরেখা। তাহলে অক্ষরেখার কাজটা কি আসলে? অক্ষরেখার কাজটা হচ্ছে স্থান নির্ণয়। স্থান নির্ণয়। যেমন বাংলাদেশ কত অক্ষরেখা অবস্থিত, ভারত কত অক্ষরেখা অবস্থিত, একটা স্থান কোন জায়গায় অবস্থিত, এটা আমরা ভূগোলের ভাষায় বলবো সেই স্থানটা 24 ডিগ্রি উত্তর অক্ষরেখা অবস্থিত অথবা 25 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা অবস্থিত। স্থানের ক্ষেত্রে আমরা অক্ষরেখা শব্দটা উচ্চারণ করি। সো অক্ষরেখার কাজই হচ্ছে স্থান নির্ধারণ করা। আমরা একটু পরে যখন মূল মানচিত্রে যাব, তখন দেখবো অনেকগুলো অক্ষরেখা আছে যেগুলা কিনা বিভিন্ন অঞ্চল বা দেশকে নির্দেশ করে। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে গিয়ে এটা ছিল 0 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে যদি আমরা উপরে যাই, 0 ডিগ্রি থেকে যদি আমরা উপরে যাই, এখানে 23.5 ডিগ্রি একটা রেখা পাবো, যেটা কিনা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এই রেখাটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এই রেখাটার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা।
এই কর্কট ক্রান্তি রেখার উপরে মূলত বাংলাদেশের অবস্থান। যেহেতু বাংলাদেশ কর্কট ক্রান্তি রেখার উপর অবস্থিত, এই জন্য বাংলাদেশের জলবায়ু তিন ধরনের। প্রথমত হচ্ছে গিয়ে কর্কট ক্রান্তি রেখার উপরে হওয়ার কারণে বাংলাদেশের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় জলবায়ু। যেহেতু কর্কট ক্রান্তি রেখার উপর অবস্থিত, এই কারণে এই রেখার উপরে যেসব দেশ এবং অঞ্চল অবস্থিত, এই অঞ্চলের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এজন্য বাংলাদেশের জলবায়ু বা বাংলাদেশের উপর দিয়ে মৌসুমী জলবায়ু প্রবাহিত হওয়ার কারণে, মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ার কারণে বাংলাদেশ মৌসুমী জলবায়ুর দেশ। মৌসুমী জলবায়ুর দেশ, ক্রান্তীয় জলবায়ুর দেশ বাংলাদেশ। আরেকটা জিনিস হচ্ছে, এই যে বাংলাদেশের অবস্থানটা, এখানে সূর্যের আলোটা মানে মাঝখান বরাবর পড়ে, এদিকে বেশি পড়ে, এদিকে কম পড়ে, এখানে সমান সমানে পড়ে। এই কারণে এই অঞ্চলে বা এই রেখার উপরে যে দেশ বা অঞ্চলগুলো অবস্থিত, এখানে না গরম না ঠান্ডা অনুভূত হয়। এই কারণে এই রেখার উপরে যে দেশগুলো আছে, এই দেশগুলোতে আরেকটা জলবায়ু দেখা যায়, সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ। তাহলে বাংলাদেশে তিন ধরনের জলবায়ু দেখা যায়। এক নম্বর হচ্ছে ক্রান্তীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু এবং নাতিশীতোষ্ণ জলবায়ু। এটার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে বাংলাদেশের এই যে এখানে বাংলাদেশ কর্কট ক্রান্তি রেখার উপরে অবস্থিত। আর ৩.৫ ডিগ্রি আমরা যদি দক্ষিণ বলি, যেহেতু এই পাশে দক্ষিণ, এটার নাম আবার মকর ক্রান্তি। তাহলে উপরে হচ্ছে কর্কট ক্রান্তি ৩.৫ ডিগ্রি উত্তর, আর ৩.৫ ডিগ্রি দক্ষিণ হচ্ছে মকর ক্রান্তি। তাহলে আমরা এই পর্যন্ত কোন কোন রেখাগুলো দেখলাম? এই পর্যন্ত আমরা কি কি দেখলাম? আমরা নিরক্ষরেখা 0 ডিগ্রি দেখলাম, যেটার উপর দিন রাত্রি সমান হয়। অক্ষরেখা দেখলাম, অক্ষরেখা অনুযায়ী স্থান নির্ণয় করি। কর্কট ক্রান্তি রেখা দেখলাম, যেটা আমাদের বাংলাদেশের উপর দিয়ে গেছে ৩.৫ ডিগ্রি। মকর ক্রান্তি রেখা দেখলাম। এখন আমরা আরেকটু সামনে যাই। এখন স্থান নির্ণয় হয়ে গেল। এখন বিজ্ঞানীদের যে ঝামেলাটা করলো, সেটা হচ্ছে সময়ের প্রবলেমটা সলভ করতে চাইলো তারা। সেটা কি? এখন আমরা জানি যে এখন 7:30 বাজে বা 8:30 বাজে। এক সময় এই কনসেপ্টটা ছিল না। এক সময় যখন সূর্য মাথার উপরে আসতো, মানুষ মনে করতো যে এখন দুপুর হয়েছে, অথবা সূর্য যখন অস্ত যেত, তখন মানুষ মনে করতো যে এখন সন্ধ্যা হয়েছে। বাট এই সময়ের প্রবলেমটা সলভ করার জন্য তখন বিজ্ঞানীরা 1884 সালে এক জায়গায় বসলো। বসে তারা সিদ্ধান্ত নিল যে আমরা এমন একটা রেখা কল্পনা করব, যেই রেখাটা অনুযায়ী আমরা হচ্ছে সময় প্রবলেমটা সলভ করব এবং বিভিন্ন জায়গা বিভিন্ন দেশের সময় আমরা বের করব। সো ওইটা তারা কিভাবে করলো? আমরা আবার ওই গোল পৃথিবীতে চলে যাই। এখানে 0 ডিগ্রি নিরক্ষরেখা। তো ওরা করলো কি, এপাশে উত্তর দক্ষিণ, এপাশে পূর্ব পশ্চিম, এপাশে হচ্ছে পূর্ব। পূর্ব এবং পশ্চিমের মাঝখান বরাবর একটা রেখা কল্পনা করলো, যে রেখাটার মান হচ্ছে 0 ডিগ্রি। যে রেখাটার মান হচ্ছে 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি রেখা অনুযায়ী তারা সময়ের বিভিন্ন অঞ্চলের সময়টা বের করার জন্য তারা সমস্যা সমাধানে তারা বৈঠক করলো। তো এই যে লম্বভাবে যে রেখাটা আছে, এই 0 ডিগ্রি রেখাটার নাম হচ্ছে মূল মধ্য রেখা। মূল মধ্য রেখা দিয়েই মূলত সময়ের সমস্যাটা সলভ করা হয়। তো এই মূল মধ্য রেখাটা কিসের উপর দিয়ে যায়? এইখানে ইংল্যান্ডে একটা শহর আছে, সেটা হচ্ছে লন্ডন। এই লন্ডন শহরের গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে, লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে এই মূল মধ্য রেখা চলে গেছে। এই জন্য এখন যত সময় আমরা দেখি, এগুলো হিসেব করা হয় গ্রিনিচ মান মন্দিরের সময়ের উপর বেস করে। এই জন্য দেখবেন ইন্টারন্যাশনাল সময়গুলোতে সময়ের সাথে জিএমটি লেখা থাকে। জিএমটি মানে গ্রিনিচ মিন টাইম, অর্থাৎ গ্রিনিচের সময় অনুযায়ী আমাদের টাইমটাকে হিসাব করতে হবে। এখন কিভাবে হিসাব করবে এটা আমরা যাই। তখন বিজ্ঞানীরা এই মূল মধ্য রেখা বরাবর পূর্বে এবং পশ্চিমে আরো অনেকগুলো রেখা কল্পনা করবে। এই রেখাগুলোর নাম দিল তারা দ্রাঘিমা রেখা। তাহলে
যে রেখাগুলো দাঁড়িয়ে আছে পৃথিবীর মানচিত্রে, এই রেখাগুলোর নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। কিভাবে মনে রাখবো? দাঁড়িয়ে আছে দ্রাঘিমা রেখা, এবং এই দ্রাঘিমা রেখা কিসের জন্য আনা হয়েছে? সময় প্রবলেমটা সলভ করার জন্য। আর একটু আগে যে রেখাগুলো এভাবে পূর্ব পশ্চিমের দিকে ছিল, যে রেখাগুলো শুয়ে ছিল, এই রেখাগুলো ছিল অক্ষরেখা। আর এই অক্ষরেখাগুলো কেন আনা হয়েছিল? স্থান নির্ণয়ের জন্য। তাহলে স্থান নির্ণয়ের জন্য অক্ষরেখা, আর দাঁড়িয়ে আছে দ্রাঘিমা রেখা। এখন আমরা সময়টা হিসাব করব। সময়টা হিসাব করব কিভাবে? আমরা জানি যে এইখানে যদি 0 ডিগ্রি হয়, এই পাশে হচ্ছে 180 ডিগ্রি, এই পাশে হচ্ছে গিয়ে 180 ডিগ্রি, এই পাশেও 180 ডিগ্রি, এই পাশেও 180 ডিগ্রি। দ্যাটস ওয়াই 180 ডিগ্রির মধ্যে যে কোনো একটা স্থানে যদি আমাদেরকে সময় নির্ণয় করতে বলে, তাহলে আমাদের দেখতে হবে যে ওই দেশটা কত ডিগ্রি দ্রাঘিমার উপর অবস্থিত। তাহলে আমরা যখন সময় হিসাব করতে যাব, তখন কিন্তু আমরা অক্ষরেখাটাকে আনবো না, আমরা আনবো দ্রাঘিমা রেখাটাকে। দ্রাঘিমা রেখাটাকে আনবো। তো আমরা এখন একটা দেশের সময় হিসাব করি। খেয়াল করেন একটু, আমাদের এই যে 180 ডিগ্রির মাঝখানে এই রেখাটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এখানে কতজন আছে? আচ্ছা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তো বিজ্ঞানীরা ধরে নিল যে 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট। আর পূর্ব পাশে যে দেশগুলো থাকবে, এই দেশগুলোতে সূর্য আগে ওঠার কারণে এই দেশগুলো সময়ের সাথে মূল মধ্যরেখার বা এই যে গ্রিনিচমান সময়টা আছে, এটা যোগ করতে হবে। আর পশ্চিমের মূল মধ্যরেখা থেকে পশ্চিমের যে দেশগুলো, এগুলো সময়ের সাথে বিয়োগ করতে হবে। তাহলে বাংলাদেশ 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। তাহলে 1 ডিগ্রি সমান সমান আমরা ধরে নিচ্ছি 4 মিনিট। এখন প্রশ্ন হতে পারে 4 মিনিট কেন? এখানে তো 3 মিনিটও ধরতে পারতো, 5 মিনিটও ধরতে পারতো। 4 মিনিট ধরার মূল কারণ হচ্ছে 4 মিনিট করে ধরলে আমরা 360 ডিগ্রিকে যদি গুণ দিই, তাহলে 24 ঘন্টা কাটা কাটা আসে। কিন্তু আমরা যদি 3 মিনিট বা 5 মিনিট ধরি, তাহলে 24 ঘন্টা না এসে বেশি আসবে বা কম আসবে, অথবা ফ্র্যাকশন আসবে। এই কারণে 24 ঘন্টা পরিপূর্ণভাবে হিসাব করার জন্য 1 ডিগ্রি সমান সমান তারা 4 মিনিট ধরে নিছে। তো বাংলাদেশ 90 ডিগ্রিতে, আমরা একটা দেশকে পিক করলাম, সেটা কি? বাংলাদেশ। বাংলাদেশ কত ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়? 90 ডিগ্রি। তাহলে আমরা ধরেছিলাম 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট। তাহলে 90 ডিগ্রি সমান সমান হচ্ছে 360 মিনিট। 360 মিনিটকে আমরা যদি ঘন্টায় নিই, তাহলে আমরা পাবো 6 ঘন্টা। যেহেতু বাংলাদেশ পূর্বে অবস্থিত, এই কারণে বাংলাদেশের সময়ের সাথে যোগ করতে হবে। আর এই জন্যই বলে যে বাংলাদেশ এটি মূল মধ্যরেখা বা গ্রিনিচমান সময়ের সাথে 6 ঘন্টা অগ্রবর্তী বা 6 ঘন্টা প্লাস। এইভাবে মূলত সময়টা হিসাব করে। এখন যদি আমরা বাস্তব কল্পনা করি, ধরেন এখানে ইউরোপে বা ইংল্যান্ডে দুপুর 12টা বাজে। দুপুর 12টা বাজে, ইংল্যান্ডে বাজলো দুপুর 12টা। তাহলে বাংলাদেশে তখন কয়টা বাজবে? জাস্ট আমরা 6 ঘন্টা যোগ করে দিব। তাহলে 6 ঘন্টা যোগ করে দিলে আমরা পাবো সন্ধ্যা 6টা। আর এই পাশে একটা দেশ আছে, যে দেশটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি পশ্চিমে, 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায়। সেই দেশটাতে হবে -6 ঘন্টা। যেমন ধরেন এখানে যদি থাকে ব্রাজিল, এই ব্রাজিলে 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত, তার সময়ের সাথে আমরা 6 ঘন্টা মাইনাস করবো। কোনটা? এই মূল মধ্যরেখার সময়টা। তাহলে ইংল্যান্ডে যদি দুপুর 12টা বাজে, ব্রাজিলে বাজবে 6 ঘন্টা মাইনাস সকাল 6টা। এইভাবে মূলত সময়গুলো কাউন্ট করা হয়। এই যে আমরা কয়েকদিন আগে কাতারে বিশ্বকাপ দেখলাম, কাতারে আরম্ভ হচ্ছে 8:30টায়, কাতারের সাথে আমাদের 3.5 ঘন্টার ডিফারেন্স বা 4.5 ঘন্টার, তখন আমরা ওইটা প্লাস করে দিচ্ছি। প্লাস করে দিয়ে আমাদের বেজে যাচ্ছে রাত 1টা। সো এইভাবে মূলত সময়গুলো নির্ধারণ করা হয়। তাহলে এখান থেকে প্রশ্ন আসে যে বাংলাদেশের সময় মূল মধ্যরেখা থেকে কত ঘন্টা অগ্রবর্তী। হ্যাঁ, এই প্রশ্নটা আসে। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে গিয়ে মূল মধ্য দ্রাঘিমা রেখা, যেটার মাধ্যমে সময় প্রবলেমটা সলভ করা হয়। আর একটা দেখলাম হচ্ছে অক্ষরেখা, যেটার মাধ্যমে আমরা স্থানগুলো নির্ণয় করি। এবার আমরা একটু আনকমন একটা জিনিস দেখি। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা আপনারা একটু জানান। কত দেখেন? 63।
প্রশ্নটা হ্যাঁ, একজন বলেছেন এশিয়া নিয়ে আলোচনা করেন স্যার, এশিয়া নিয়ে আলোচনা করব। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে বলেন। একজন বলেছেন আবার বুঝাই দেন স্যার। আচ্ছা দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, আমরা একটু আবার এটা মুছে ফেলি। তো আমরা যদি আবার দেখি, এই রেখাটা হচ্ছে 0 ডিগ্রি নিরক্ষরেখা। এর পাশে উত্তর, নিচে দক্ষিণ, এর পাশে পূর্ব, আর এর পাশে হচ্ছে পশ্চিম। আর এই রেখাটা হচ্ছে 0 ডিগ্রি মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা। তো মূল মধ্যরেখা বরাবর যে রেখাগুলো, এই রেখাগুলোর নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। যে রেখাগুলো দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। আমরা সময় বের করব দ্রাঘিমা রেখা অনুযায়ী। যে দেশটা যত দ্রাঘিমার উপর অবস্থিত, ওই দ্রাঘিমাটাকে নিয়ে আমরা 4 দিয়ে গুণ দিব। তাহলে বাংলাদেশ হলো 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। এটা সত্য, বাংলাদেশ 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। তাহলে 90 গুণন 4, 360 মিনিট আসলো। 360 মিনিটকে যদি আমরা ঘন্টায় নিই তাহলে আসবে 6 ঘন্টা। যেহেতু বাংলাদেশ পূর্বে অবস্থিত, এই জন্য 6 ঘন্টা প্লাস হবে। পূর্বের দেশগুলো থেকে যোগ করতে হয় কিসের টাইমের সাথে? মূল মধ্যরেখার বা লন্ডনের টাইমের সাথে পূর্বের দেশগুলো যোগ করতে হয়, আর পশ্চিমের দেশগুলো বিয়োগ করতে হয়। তাহলে লন্ডনে যদি দুপুর 12টা বাজে ধরেন, তাহলে ওটার সাথে আমরা জাস্ট 6 ঘন্টা যোগ করে দিব। তাহলে লন্ডনে যখন দুপুর 12টা বাজবে তখন আমাদের দেশে হবে সন্ধ্যা। হ্যাঁ, এটা হচ্ছে মূল কথা। এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে এইখানে আমরা একটু আগে দেখেছিলাম 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এই রেখাটার নাম ছিল কর্কট ক্রান্তি রেখা। বাংলাদেশের উপর দিয়ে দুইটা গুরুত্বপূর্ণ রেখা গেছে। একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, আর একটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। আমরা এখানে কেন্দ্রটা পাইলাম। তাহলে এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের অবস্থান। একটা জিনিস মনে রাখবো এখানে, সেটা হচ্ছে গিয়ে পৃথিবীতে যে গুরুত্বপূর্ণ রেখাগুলো আছে, সেই রেখাগুলো মোট 12টা স্থানে ক্রস করছে। 12টা স্থানে ক্রস করছে এরকম গুরুত্বপূর্ণ রেখাগুলো। তার মধ্যে 10টা পড়ছে হচ্ছে সমুদ্রে, আর থাকে দুইটাই। দুইটার মধ্যে একটা পড়ছে সাহারা মরুভূমিতে, আরেকটা পড়ছে বাংলাদেশে। তাহলে খেয়াল করেন, এই যে আমাদের দেশের উপর দিয়ে দুইটা গুরুত্বপূর্ণ রেখা ক্রস করছে। একটা হচ্ছে 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখা, যেটার কারণে আমাদের জলবায়ু পরিবর্তন হয়। আর একটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, যেটার মাধ্যমে আমরা সময়টা বের করি। এই যে দুইটা গুরুত্বপূর্ণ রেখা ক্রস করছে, এরকম গুরুত্বপূর্ণ রেখা ক্রস করছে এরকম পৃথিবীতে জায়গা আছে 12টা। তার মধ্যে 10টা পড়ছে সমুদ্রে। তো সমুদ্রে যেই জায়গাগুলো পড়ছে এগুলো তো তেমন কোনো দাম নাই, কারণ ওখানে তো মানুষ বাস করে না। তাহলে বাকি থাকলো আর দুইটা। এই দুইটার মধ্যে একটা পড়ছে সাহারা মরুভূমিতে। তো যেহেতু মরুভূমি, এটা আলটিমেটলি লিটারালি কোনো দাম নাই। আর একটা থাকলো কোন দেশ? বাংলাদেশ। এই কারণে এরকম দুইটা গুরুত্বপূর্ণ রেখা ক্রস করছে এরকম দেশ শুধু একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ। এই জন্য বাংলাদেশের এই অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা এই যে বাংলাদেশে ফরিদপুরের ভাঙাতে, ফরিদপুরে যেহেতু এই দুইটা রেখা ক্রস করছে, ফরিদপুরের ভাঙাতে আমরা এই যে লন্ডনে গ্রিনিস মান মন্দিরের মতো আমরা একটা মান মন্দির করতেছি। তাহলে লন্ডনে গ্রিনিস মান মন্দিরের মতো আমরা ফরিদপুরের ভাঙাতেও মান মন্দির করতেছি। কেন? তার মূল কারণ হচ্ছে আমাদের দেশের উপর দিয়ে দুইটা গুরুত্বপূর্ণ রেখা ক্রস করছে, এই কারণে। এবং এই মান মন্দির যে করছি, এটার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জাফর ইকবাল স্যার। সো এই মান মন্দিরটা আমরা ফরিদপুরে ভাঙায় করবো, এটা প্রস্তাবিত, সামনে নির্মাণ কাজ শুরু হয়ে যাবে। তাহলে বাংলাদেশের উপর দিয়ে দুইটা গুরুত্বপূর্ণ রেখা গেছে, একটা কর্কট ক্রান্তি রেখা আর একটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা।
এখন আমরা একটু দেখি যে বাংলাদেশের মানচিত্রটা বিস্তৃতি কি রকম। আচ্ছা, বাংলাদেশের মানচিত্রে যাওয়ার আগে আমরা এখন পৃথিবীর মানচিত্রে চলে যাই, পৃথিবীর একটু বেসিক গুলা দেখি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবীর মানচিত্র। পৃথিবীর মানচিত্রে এই আচ্ছা, আমরা পৃথিবীর মানচিত্রে যাই তার আগে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? একজন বলেছেন দ্রাঘিমা রেখার উপর নিচে উত্তর দক্ষিণ কি এক সময় স্যার? না, এক সময় হবে না, সময়ের পার্থক্য হবে। ওই দেশটা কত দ্রাঘিমায় অবস্থিত এটা আমাদের দেখতে হবে। যত দ্রাঘিমায় অবস্থিত তত দিয়ে আমরা 4 দিয়ে গুণ দিব। হ্যাঁ, যে দেশটা যততে অবস্থিত সেটা। হ্যাঁ, আশা করি ক্লিয়ার হয়েছেন। আরেকজন বলেছেন স্যার সুমেরু আর কুমেরু। সুমেরু হচ্ছে আপনার এই পৃথিবীর উপরে, দুঃখিত, পৃথিবীর উপরে এই জায়গায় এই জায়গায় 66.5 ডিগ্রি উত্তর, এটাকে বলে সুমেরু। আর পৃথিবীর নিচে 66.5 ডিগ্রি দক্ষিণ, এটা হলো কুমেরু। কুমেরু বৃত্ত বলে। তাহলে উপরে সুমেরু, উপরে একেবারে পৃথিবীর কাছাকাছি, উপরের কাছাকাছি, আর নিচে একেবারে নিচের দিকে 66.5 ডিগ্রি অক্ষরেখা হচ্ছে কুমেরু। তো সুমেরু কুমেরু আমরা কেমনে ইউজ করব? উপরে ডান পাশে থাকা মানে কি, ডান হাত সবসময় ভালো কাজে থাকে, সুকাজে থাকে। তাহলে উপরে বা ডান দিকে হচ্ছে সুমেরু, আর নিচে বাম দিকে হচ্ছে কুমেরু। বাম হাত মানে কি, খারাপ জিনিস। সো এটা কুমেরু, এইভাবে মনে রাখবো আর কি। আচ্ছা, এরপরে দেখি আর কার কোনো প্রশ্ন আছে নাকি? আর কোনো প্রশ্ন নেই। আমরা এবার একটু পৃথিবীর মানচিত্রটাতে যাই। পৃথিবীর মানচিত্রে উপরে হচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, উপরে হচ্ছে উত্তর, নিচে দক্ষিণ, এই পাশে হচ্ছে পূর্ব, আর এই পাশে হচ্ছে পশ্চিম। তো খেয়াল করেন, আমরা একটু আগে দেখেছিলাম যে এই যে মাঝখানে একটা রেখা আছে, এই রেখাটা হচ্ছে নিরক্ষরেখা। আর এই যে লন্ডন, এই লন্ডনের গ্রিজম্যান শহরের উপর দিয়ে, এখানে এই জায়গাটা নিশ্চয়ই দেখা যাচ্ছে, এই যে এই লন্ডনের উপর দিয়ে চলে গেছে আপনার মূল মধ্যরেখা, যেটা অনুযায়ী আমরা সময়গুলো কাউন্ট করি। তো পৃথিবীতে মহাদেশ আছে 7টা। 7টা মহাদেশ আছে। প্রথমে হচ্ছে, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে ব্রাজিল, জনসংখ্যা এবং আয়তনে। দক্ষিণ আমেরিকা মহাদেশে এখানে একটা দেশ আছে, সেটার নাম হচ্ছে চিলি। চিলি দেশটা দূর থেকে দেখতে মনে হবে একটা স্টিকের মতো, এরকম একটা স্টিকের মতো, এই জন্য চিলিকে বলা হয় স্টিক অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আর উপরে এই অংশটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে কানাডা আয়তনে, এরপর হচ্ছে যুক্তরাষ্ট্র। এটা হলো উত্তর আমেরিকা মহাদেশ। এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশ হচ্ছে 54টা। তো এই আফ্রিকা মহাদেশকে বলা হয় জ্যামিতিক আকৃতির দেশ, জ্যামিতিক আকৃতির মহাদেশ। এখানে দেখলে একটু বুঝতে পারবা যে দেশগুলোর মানচিত্রগুলো এমন ভাবে আঁকা হয়েছে যেন কেউ স্কেল দিয়ে টেনে টেনে আঁক করছে। এই জন্য দূর থেকে যেহেতু জ্যামিতিক আকৃতির মনে হয়, এই কারণে এই আফ্রিকা মহাদেশকে বলা হয় জ্যামিতিক আকৃতির মহাদেশ। এই অংশটা হচ্ছে ইউরোপ মহাদেশ, আর রাশিয়ার এই বাকি অংশটা হচ্ছে গিয়ে এশিয়া মহাদেশ। এটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ, আর নিচে এই অংশটা হলো অ্যান্টার্কটিকা মহাদেশ। অ্যান্টার্কটিকা মহাদেশ আপনার বরফে আচ্ছাদিত। সো এই হচ্ছে আমাদের 7টা মহাদেশ। এখানে রাশিয়া নিয়ে অনেকে কনফিউশনে পড়ে যে রাশিয়া আসলে কোন মহাদেশে অবস্থিত। রাশিয়া ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশে, অবশ্যই রাশিয়া ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশে, বাট রাজনৈতিকভাবে সে হচ্ছে ইউরোপ মহাদেশে। রাশিয়া পৃথিবীর আয়তনে সবচেয়ে বড় দেশ, যেটা কিনা ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের কিন্তু রাজনৈতিকভাবে ইউরোপ মহাদেশে। এই গেল আমাদের 7টা মহাদেশ। এটা নিয়ে আরো আলোচনা হবে ক্লাসে, সমস্যা নেই। আমরা দেখবো এবার মহাসাগর গুলো। আমাদের পৃথিবীতে মহাসাগর আছে 5টা। সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই যে দুই পাশে আমাদের প্রশান্ত মহাসাগর আছে,
দুই পাশে থাকার মূল কারণ কি? পৃথিবীটা গোল ছিল, এই পৃথিবীকে আমরা দুই ভাগে ভাগ করছি। এটা হচ্ছে ফ্ল্যাট মানচিত্র। হ্যাঁ, এটা ফ্ল্যাট মানচিত্র, দুই ভাগে ভাগ করছি। দুই পাশে আমাদের এই যে প্রশান্ত মহাসাগর, সেটা দুই পাশে বিস্তৃত হয়ে গেছে। বাট এটা একটাই প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর। এরপরে আছে আটলান্টিক মহাসাগর, এটা। এরপরে ভারত মহাসাগর, উপরে উত্তর মহাসাগর, আর নিচে দক্ষিণ মহাসাগর। এই হচ্ছে আমাদের 5টা মহাসাগর। সো আমরা মহাসাগর গুলো দেখলাম। এবার আমরা একটু বাংলাদেশের মানচিত্রে চলে যাই। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আমরা আজকে জাস্ট বেসিকটা বুঝতেছি, বিস্তারিত আমরা আরো পরবর্তী ক্লাসে বুঝবো। হ্যাঁ, আরো অনেক মজার মজার তথ্য আছে, আরো সুন্দর করে বোঝানো যাবে সেই জিনিসগুলো। হ্যাঁ, একজন একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, স্যার তুরস্কের অবস্থান কোন মহাদেশে? মনোযোগ দিয়ে শুনেন। এই যে এখানে তুরস্ক, এই তুরস্ক ভৌগোলিকভাবে আমাদের এশিয়া মহাদেশের তুরস্ক, বাট সেও কিন্তু রাজনৈতিকভাবে ইউরোপের। কেন? তুরস্কের যে একটা শহর আছে ইস্তানবুল, এই ইস্তানবুলের আগে নাম ছিল আপনার কনস্টান্টিনোপল। এই শহরটা দুইটা মহাদেশে পড়ছে। তো এই কারণে তুরস্ক দুই মহাদেশে পড়ছে, বাট রাজনৈতিকভাবে তুরস্ক সবচেয়ে বেশি কাজ করে ইউরোপের সাথে। আমরা জানি যে এই তুরস্ক ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য। তারপর হচ্ছে এই তুরস্ক আপনার ফুটবল খেলার বাছাই পর্ব খেলে ইউরোপের হয়ে। সো যত রাজনৈতিক কর্মকাণ্ড সে আপনার ইউরোপের সাথে করে, বাট ভৌগোলিক ভাবে সে এশিয়ায় পড়ছে। পুরোপুরি আমরা ভৌগোলিক ভাবে এশিয়ারও বলতে পারবো না, কারণ অর্ধেক ভাগ হয়ে গেছে। ওর অধিকাংশ অঞ্চল পড়ছে এশিয়াতে, আর কিছু অঞ্চল পড়ে গেছে আপনার ইউরোপে। সো এটা নিয়ে বিতর্ক আছে। এটা নিয়ে এমন প্রশ্ন আসবে না যে তুরস্ক কোন মহাদেশে, কারণ তুরস্কের কিছু অংশ ইউরোপে আছে। হ্যাঁ, ওকে। এরপরে কারো কোনো প্রশ্ন থাকলে? একজন বলেছেন স্যার আরব মহাসাগর কোথায়? এটা হচ্ছে আরব মহাসাগর, ইন্ডিয়ার নিচে অ্যারাবিয়ান সি। আরবের পাশে যে দেশগুলো, এগুলো হচ্ছে আরব উপদ্বীপের দেশ। এখানে সৌদি আরব আছে, কাতার, কুয়েত, ওমান, তারপর আপনার সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, তারপরে হচ্ছে এই পাশে আছে মিশর, উপরে ইরাক, ইরান। এই দেশগুলো হচ্ছে আরব সাগরের উপরে অবস্থিত। সো এখন আর কারো কোনো প্রশ্ন আছে? একজন বলেছেন স্যার মরক্কোকে কেন আরবীয় দেশ বলা হয়? আরবীয় দেশ বলা হয় মূল কারণ হচ্ছে সাংস্কৃতিক যদি মিল থাকে তাহলে সেটা আরবের দেশ। হ্যাঁ, সাংস্কৃতিক মিলটা কি? এই যে মরক্কোর সাথে মধ্যপ্রাচ্যের যে সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি প্লাস ভাষা, এগুলোর মিল আছে, এজন্য এটাকে বলা হয় আরবীয় দেশ। মরক্কো ভৌগোলিক ভাবে আফ্রিকার, বাট সাংস্কৃতিক রাজনৈতিক ভাবে সে মধ্যপ্রাচ্যকে ওন করে। এই কারণে মূলত মরক্কোতে যেহেতু সাংস্কৃতিক একটা মিল আছে মধ্যপ্রাচ্যের সাথে, এই কারণেই এই মরক্কো হচ্ছে আরবের দেশ বলা হয়। সো আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমরা এখন চলে যাচ্ছি এরপরে যে সেগমেন্টটা আছে বাংলাদেশের মানচিত্রে। বাংলাদেশের মানচিত্র বুঝার আগে আমরা একটা ছোট্ট জিনিস বুঝে নিই। সেটা হচ্ছে গিয়ে আমরা জানি আমাদের যে ফ্ল্যাট মানচিত্রটা আছে, এই মানচিত্রটার মাঝখানে এটা হচ্ছে মূল মধ্য রেখা, এটা হচ্ছে 0 ডিগ্রি নিরক্ষরেখা। বাংলাদেশের উপর দিয়ে দুইটা রেখা গেছে আমরা দেখেছি, একটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, আর একটা হচ্ছে 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখা। তাহলে বাংলাদেশের অবস্থানটা হচ্ছে এই জায়গায়। সো বাংলাদেশের উপর দিয়ে ছোট ছোট দুইটা রেখা যায় না, আরো রেখা গেছে। ওই রেখাগুলো একটা বিস্তৃতি আছে, বাংলাদেশ একেবারে সরু একটা দেশ না। সো বাংলাদেশ দ্রাঘিমায় বিস্তৃত হচ্ছে 88 থেকে 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। 88 থেকে 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় বাংলাদেশ বিস্তৃত। আর এই দিক দিয়ে বাংলাদেশের বিস্তৃতি হচ্ছে 20 থেকে 26 ডিগ্রি উত্তর অক্ষরেখা। তাহলে আমরা এগুলো যদি যোগ করি
এই যে এই অংশটা পৃথিবীর মানচিত্রে এই অংশটা হচ্ছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশের বিস্তৃতিটা কত? দ্রাঘিমা রেখায় 88 থেকে 92, আর অক্ষরেখা হচ্ছে 20 থেকে 26। এটা হচ্ছে বাংলাদেশ। এখন আমরা মানচিত্রে চলে যাই। তাহলে বাংলাদেশের উপর দিয়ে গুরুত্বপূর্ণ দুইটা রেখা গেছে, একটা নিরক্ষর 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, আর একটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র, যদিও এটা মানে খুব ভালো মানের মানচিত্র না আসলে, এটা মোটামুটি জাস্ট বোঝানোর জন্য। দেখেন এই বাংলাদেশের উপরে হচ্ছে দুঃখিত, বাংলাদেশের উপরে উত্তর, নিচে দক্ষিণ, এই পাশে পূর্ব, এই পাশে পশ্চিম। তো বাংলাদেশের এই যে ভৌগোলিক অবস্থানটা আছে, এখানে বাংলাদেশের ভিতরে জেলা আছে 64টি। তার মধ্যে সীমান্তবর্তী জেলা হলো এই যে সীমান্তগুলোতে অবস্থিত জেলা হলো 32টা। 32টা হচ্ছে সীমান্তবর্তী জেলা। এই 32টা জেলার মধ্যে 30টা হলো ভারতের সাথে, আর 3টা হলো গিয়ে মিয়ানমারের সাথে। তাহলে একটা জিনিস খেয়াল করি, আমরা বলেছি যে 32টা জেলা সীমান্তবর্তী, তাহলে 30টা জেলা ভারতের সাথে, 3টা মিয়ানমারের সাথে, তাহলে তো 33টা হয়। এই কনফিউশনটা আমরা একটু দূর করি। একটু খেয়াল করেন, এই জায়গায় একটা জেলা আছে, সেটা হচ্ছে রাঙ্গামাটি। আমি সংক্ষেপে লিখলাম রাঙ্গামাটি। এখানে আছে বান্দরবন, আর এখানে আছে কক্সবাজার। তাহলে এটা রাঙ্গামাটি, এটা বান্দরবন, এটা কক্সবাজার। এই 3টা জেলার সাথেই মিয়ানমারের সীমান্ত আছে। কিন্তু নিচের যে 2টা জেলা বান্দরবন এবং কক্সবাজার, এই 2টা জেলার সাথে ভারতের কোনো সীমান্ত নাই। তাহলে ভারতের হলো 30টা জেলা। বা এই যে রাঙ্গামাটি, এই রাঙ্গামাটির সাথে অর্ধেক রাঙ্গামাটির সাথে সীমান্ত আছে ভারতের, আর অর্ধেক এই নিচের অংশ থেকে নিচের দিকে সীমান্ত আছে মিয়ানমারের। সো এই কারণে যে জেলাটা 2টা দেশের সাথে সীমান্ত আছে সেটা হচ্ছে রাঙ্গামাটি। তাহলে ভারতের সাথে আছে 30টা, রাঙ্গামাটির সাথে আছে 3টা, বাট মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমাদের এই যে বাংলাদেশের যে মানচিত্র আছে, এই মানচিত্রে আপনার ভিতরে যে ভূমিগুলো আছে, এগুলোর আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, ভিতরের জমিগুলো, এগুলো আমরা জানি। বাট চারপাশে যে আমাদের সীমানাটা আছে, এটার একটা দৈর্ঘ্য আছে, যদিও পরীক্ষা তেমন আসে না। চারপাশে এই সীমানাটার দৈর্ঘ্য হচ্ছে, একটু এটা মুছে নিই, চারপাশে সীমানাটার দৈর্ঘ্য হচ্ছে 5,138 মিটার। সো এই যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটা আবার ভাগ আছে অনেকগুলা। মিয়ানমারের সাথে কতটুকু, ভারতের সাথে কতটুকু, আমাদের উপকূলীয় কতটুকু, হ্যাঁ, এই 2টা জিনিস থাকে। তো তার মধ্যে 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে মিয়ানমারের সাথে, আর একটা হলো আমাদের উপকূলীয় সীমা। মিয়ানমারের সাথে এইখানে আমাদের সীমানা দৈর্ঘ্য আছে 271 কিলোমিটার, বা কোথাও কোথাও থাকবে 283। না, আচ্ছা, সমস্যা নেই। তাহলে মিয়ানমারের সাথে আছে আমাদের 283 বা 271, যে কোনো একটা অপশনে থাকবে। আর আমাদের যে উপকূলীয় সীমানা, এই উপকূলীয় সীমানা হচ্ছে 711 কিলোমিটার। এই 2টা জিনিস আমাদের মনে রাখতে হবে। আমরা বাংলাদেশ গত 8 থেকে 10 বছর আগে 2টা দেশের কাছ থেকে সমুদ্র সীমানা জয়লাভ করেছে। ওই জিনিসটা আমরা একটু দেখি। বাংলাদেশ 2টা দেশের সাথে সমুদ্র সীমা জয়লাভ করেছে। একটা হচ্ছে ভারত, আর একটা হচ্ছে মিয়ানমার।
ভারতের সাথে 2014 সালে আর মিয়ানমারের সাথে 2012 সালে এই দুইটা দেশের কাছ থেকে আমরা সমুদ্র সীমা জয়লাভ করেছি মোট 1,18,813 বর্গ কিলোমিটার। 813 বর্গ কিলোমিটার। ভারতের সাথে আমরা যেই কোর্টের মাধ্যমে এই সমুদ্র সীমা জয়লাভ করেছি সেই কোর্টটার নাম হচ্ছে পিসিএ, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। এই পিসিএ এর পূর্ণরূপ হচ্ছে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। এটা সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে। আর মিয়ানমারের সাথে যেই কোর্টটাতে আমরা এই সমুদ্র সীমা জয়লাভ করেছি সেটা হচ্ছে ইটলস। এটা সদর দপ্তর হচ্ছে হামবুর্গ, জার্মানি। ইটলস এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অফ দা সি। এই এলওএস এর পূর্ণরূপ হচ্ছে ল অফ দা সি, আর আইজিটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অফ দা সি। তাহলে মিয়ানমারের সাথে আমরা ইটলস এর কাছ থেকে এই সমুদ্র সীমা জয়লাভ করছি, ভারতের কাছ থেকে আমরা পিসিএ বা পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন এই আদালত থেকে আমরা এই সমুদ্র সীমাটা জয়লাভ করছি। সমুদ্র সীমা জয়লাভ করার পরেও আমাদের আয়তন বাড়েনি, কারণ আমাদের গ্যাজেট এখনো পাস হয়নি। গ্যাজেট পাস হলেই তারপরে আমাদের আয়তনটা বাড়বে। এখন আমাদের পূর্বের আয়তনটাই রাখতে হবে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র। তো বাংলাদেশের মানচিত্র থেকে পরবর্তীতে আমরা ক্লাসে বাংলাদেশের মানচিত্র থেকে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর গুলো দেখবো, তারপরে হচ্ছে প্রাচীন কালে যে জনপদ গুলো ছিল এগুলো দেখবো, তারপর বাংলাদেশের যে ভূমিরূপ গুলো আছে এগুলো দেখবো, এরপর হচ্ছে বাংলাদেশের কোন অঞ্চলে কোথায় কোন উপজাতি বাস করে সেগুলো আমরা মানচিত্রের মাধ্যমে দেখবো। সো এই পর্যন্ত বাংলাদেশ থেকে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা আমরা একটু দেখি। একজন বলেছেন বুঝলাম না স্যার, আসলে আপনি কি বুঝেন না একটু স্পেসিফিক ভাবে বলেন। কারো কোনো প্রশ্ন আছে নাকি একটু বলেন আপনারা, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে আমরা সর্বশেষ আর একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু কনফিউজড কোশ্চিন আসছে বা বিভিন্ন সাধারণ জ্ঞানের কনফিউজড কোশ্চিন আসছে। এরকম 5টা কনফিউজড কোশ্চিন আমরা এখন আলোচনা করব। 5টা কনফিউজড, মোস্ট কনফিউজড। মোস্ট কনফিউজড কোশ্চিন আমরা 5টা আলোচনা করব। প্রথম কনফিউশন হচ্ছে 1 নাম্বার, কনফিউজ কোশ্চেন। 1 নাম্বার হচ্ছে বাংলাদেশকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়? এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন আছে, বা পরীক্ষা আমরা কোনটা আনসার করব এটা নিয়ে আমাদের অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হয়। সো এই কোশ্চেনটার ক্ষেত্রে আগে আমাদের আনসার ছিল ভারত।
এখন হবে ভুটান। এখন প্রশ্ন হতে পারে কেন ভুটান? ভুটান আগে আমরা যখন সাধারণ জ্ঞানের বইগুলো ছিল আগে 2016 সাল বা 18 সালের আগ পর্যন্ত আমরা ভারতে আনসার করেছি, কিন্তু পরবর্তীতে ভুটান সরকার তারা আমাদেরকে প্রমাণ দেখিয়েছে যে আমরা ভারতের 2-2.5 ঘন্টা আগেই আপনাদেরকে আমরা স্বীকৃতি দিয়েছি। এবং তখনকার আমলে ফ্যাক্সের মাধ্যমে বার্তা পাঠানো হতো, সেই ফ্যাক্সের বার্তাটাও ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইভেন ভুটানের যে বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শরিং, যিনি কিনা ময়মনসিংহ মেডিকেলের স্টুডেন্ট ছিলেন, আমাদের ময়মনসিংহ, উনি বাংলাদেশে পড়াশোনা করেছেন, উনি এখন ভুটানের প্রধানমন্ত্রী, তিনি আমাদেরকে প্রমাণ দেখিয়েছেন যে ভারত নয় ভুটানই আমাদেরকে প্রথম স্বীকৃতি দিয়েছে। সো যখন তারা এটা ক্লেম করছে, ক্লেম করা মানে কি অবশ্যই ভারতকে এর বিরুদ্ধে প্রমাণ দেখাতে হবে। সো ভারত যেহেতু কোনো প্রমাণ দেখাতে পারে নাই, এই কারণে ভুটানই আমাদেরকে প্রথম স্বীকৃতি দিয়েছে। প্লাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে ভারত না, এখন থেকে আমাদের স্বীকৃত তথ্য হচ্ছে ভুটানই বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছে। এবং সেই স্বীকৃতি স্বরূপ এখন আমরা প্রতি বছর 6 ডিসেম্বর আমরা মৈত্রী দিবস পালন করি। সো এই কোশ্চেনের ক্ষেত্রে আনসার হচ্ছে 6 ডিসেম্বর বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় ভুটান, আর দ্বিতীয় স্বীকৃতি দেয় হচ্ছে ভারত। ওকে, আশা করি কনফিউশন দূর হয়েছে। এরপরের কনফিউজ তথ্য হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 নম্বর কনফিউশন কোশ্চেন হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট কবে উৎক্ষেপণ করা হয়? কবে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এটা বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ। তো এটা উৎক্ষেপণ করা হয় 2018 সালে। তারিখ দুইটা, একটা হচ্ছে 11 মে আর একটা হচ্ছে 12 মে। পরীক্ষা আসলে আমরা কোনটা দিব বা কোনটা সঠিক, প্রশ্ন উত্তর হচ্ছে দুইটাই সঠিক। কেন? কারণ যখন 2018 সালের 11 মে এটা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে কেপ কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে, তখন যুক্তরাষ্ট্র হচ্ছে 11 মে। কারণ যুক্তরাষ্ট্র সময়ের ক্ষেত্রে আমাদের চেয়ে পিছিয়ে, যুক্তরাষ্ট্র যেহেতু পশ্চিমের দেশ, তখন ওদের দেশে 11 মে আর আমাদের দেশে অলরেডি 12 মে হয়ে গেছে। সো এই কারণে আপনার দুইটাই সঠিক, বা পরীক্ষায় যে কোনো একটা অপশন থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল, তারা শুধু 12 মে দিয়েছিল। সেই কারণে এটা নিয়ে মারামারি করা যাবে না যে কোনটা আসলে পরীক্ষা দিবে। পরীক্ষা হলে দুইটার মধ্যে একটা দিবে, কারণ তারাও জানে যে সময়ের একটা হেরফের আছে। হ্যাঁ, সো এটা গেল 2 নম্বর কনফিউজড কোশ্চেন। এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে নোবেল শান্তি পুরস্কার। কোন দেশ থেকে দেয়া হয়? নোবেল শান্তি পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয়? তোমরা একটু কমেন্টে জানাও যে নোবেল শান্তি পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয়। নোবেল শান্তি পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয়? একজন লিখেছেন সুইডেন। আরো জানাও যে নোবেল শান্তি পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়। নোবেল শান্তি পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়? কমেন্টে জানান নোবেল শান্তি পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়। এখন পর্যন্ত কেউ সঠিক আনসার দিতে পারেননি। সুইডেন লিখেছেন, সুইডেন ভুল উত্তর। আপনারা একটু জানান, যারা সঠিক উত্তরটা জানেন তারা একটু জানান। উপরে একজন কোশ্চেন করেছেন বাংলাদেশের সীমান্তবর্তী বান্দরবান ও কক্সবাজার জেলার সাথে
ভারতের সীমান্ত নেই, হ্যাঁ এটা তো সঠিক, এটা আমি বলেছি। আর বাংলাদেশের প্রতিবাদ স্থান কি, এটা একটু মানে বুঝাচ্ছি, ওকে। একজন বলেছেন নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় ইউএসএ থেকে, না সুইডেন থেকে না। হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে নরওয়ে থেকে। তবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়ে থেকে। মনোযোগ দিয়ে শুনেন, নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় 6টি বিষয়ে, তার মধ্যে 5টি দেওয়া হয় সুইডেন থেকে। কারণ আলফ্রেড নোবেলের বাড়ি ছিল সুইডেনে। সুইডেন থেকে 5টি দেওয়া হয়, আর একটি নোবেল শান্তি পুরস্কার এটা দেওয়া হয় নরওয়ে থেকে। এটা আমাদের একটু মনে রাখতে হবে, হ্যাঁ। এটা একটা কনফিউজড প্রশ্ন, অনেকে এটা ভুল করে। এরপর একজন লিখেছেন বাংলাদেশের প্রতিবাদ স্থান কি, এটা আমরা একটু বুঝি প্রতিবাদ স্থানটা। প্রতিবাদ স্থান, প্রতিবাদ স্থান হচ্ছে একটা স্থানের বিপরীত অংশ। অর্থাৎ আমাদের যে পৃথিবীটা আছে এটা গোল, আমরা যদি একদিক দিয়ে ফুটা করি এটা আরেক দিক দিয়ে বের হবে। একটা সুই দিয়ে যদি আমরা ফুটা করি সেই সুইটা আরেক দিকে বের হবে। এই যে দুইটা ফুটা, এই একটা ফুটা আর একটা ফুটার প্রতিবাদ স্থান। বাট এটা প্রচলিত ব্যাখ্যা, কিন্তু ভূগোলের ব্যাখ্যা হচ্ছে, ধরেন এটা পৃথিবী, তো বাংলাদেশের অবস্থান হচ্ছে এই জায়গাটায়। বাংলাদেশের প্রতিবাদ স্থানটা আমরা কিভাবে বের করবো, যদি আমরা এখানে ফুটা করি এই পাশে চলে আসবে। কিভাবে আসবে? প্রতিবাদ স্থানের সংজ্ঞা হচ্ছে যেই স্থানটি উত্তর গোলার্ধে অবস্থিত সেটা দক্ষিণ গোলার্ধে সেটা হবে আপনার প্রতিবাদ স্থান। যেই স্থানটি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত সেই স্থানটির প্রতিবাদ স্থান হবে পশ্চিম দ্রাঘিমায়। অর্থাৎ যেই স্থানটির আমরা প্রতিবাদ স্থান বের করব, অবশ্যই সেই স্থানটির প্রতিবাদ স্থান পৃথিবীর আরেক প্রান্তে বিপরীত পাশে হবে। সবকিছু হবে বিপরীত। কিরকম? আমরা জানি যে বাংলাদেশের উপর দিয়ে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা গেছে। বাংলাদেশের যে প্রতিবাদ স্থান সেটার উপর দিয়ে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা যেতে হবে, অবশ্যই যেতে হবে। তাহলে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার নিচের নামটা কি ছিল? মকর ক্রান্তি, এটার নাম কর্কট ক্রান্তি। তাহলে বাংলাদেশের প্রতিবাদ স্থান আমরা পাবো মকর ক্রান্তিতে, কারণ বাংলাদেশ কর্কট ক্রান্তিতে অবস্থিত। আরেকটা জিনিস, বাংলাদেশ 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। বাংলাদেশের প্রতিবাদ স্থান হতে হবে 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায়, 100% হতে হবে এটা। এবং বাংলাদেশ উত্তরে অবস্থিত, তার প্রতিবাদ স্থান হবে দক্ষিণে। সবকিছু হতে হবে দক্ষিণে, তাহলে সেটা প্রতিবাদ বা বিপরীত স্থান হবে। তাহলে আমরা কি কি জায়গা বিপরীত দেখবো? সে উত্তরে থাকলে দক্ষিণে হবে, পূর্বে থাকলে পশ্চিমে হবে, দ্রাঘিমা অক্ষরেখা দ্রাঘিমা রেখা এগুলো সব বিপরীত হতে হবে, তাহলেই সেই স্থানটা হবে আরেকটা স্থানের প্রতিবাদ স্থান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে ঢাকার প্রতিবাদ স্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। চিলির নিকট প্রশান্ত মহাসাগরে আমরা যদি একটু দেখি, এই যে আমাদের এই জায়গাটা হচ্ছে, আমাদের এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ, আর এইখানে হচ্ছে এই জায়গাটা হলো 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। এই চিলির নিকট প্রশান্ত মহাসাগর এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের প্রতিবাদ স্থান। এই ব্যাখ্যাটা কিন্তু অনেকে লুকায় যে প্রতিবাদ স্থান মানে আমরা যদি একটা গোলককে ফুটা করি ওটা বিপরীত দিকে বের হবে, একটা ফুটা আর একটা ফুটার বিপরীত স্থান। এটা ভুল ব্যাখ্যা। আসল ব্যাখ্যা হচ্ছে অবশ্যই বিপরীত হতে হবে, এবং দ্রাঘিমা অক্ষরেখা তারপরে হচ্ছে গিয়ে কর্কট ক্রান্তি রেখা মকর ক্রান্তি রেখা সবকিছু বিপরীত হতে হবে, তাহলেই একটা স্থানের বিপরীত আমরা প্রতিবাদ স্থান খুঁজে পাবো। এটা হচ্ছে মূল ব্যাখ্যা। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা আরো কনফিউশন কোশ্চেনে চলে যাই। আমাদের তখন মোট কনফিউজড প্রশ্ন হয়েছিল 3টা, 2টা আমরা আলোচনা করি। এটা আসলে কেন ভাই?
নিচে বাড়বে। আপনি কি আসবেন? আচ্ছা, আমাদের 4 নম্বর কনফিউজ কোশ্চেন দেখবো। না না, আসলে নিয়ে আসেন। 4 নাম্বার কনফিউজ কোশ্চেন। এর বাইরে কারো যদি কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন। কারো কোনো কোশ্চেন থাকলে, গুরুত্বপূর্ণ কোনো কোশ্চেন থাকলে। ভাই এই নিচে এটা বলে দিল। আচ্ছা কি করবেন এখন? এই যে লিখবো এটা, এর নিচে যেটা আসবে নিয়ে আসেন। নিচে এই যে ওকে। এই ইয়ে ভাই, আহমদুল্লাহ ভাই, একটু আসুন তো। না না না, একটু। সো আমি একটু দুঃখিত, আমাদের এই বোর্ডটা কাজ করতেছে না। 1 মিনিট, আমি শুধু জাস্ট এটা করে নিই। স্যার এই যে মুছে না, এই যে মুছতে হবে, মুছে না। এই যে স্যার ইরেজার সিলেক্ট করেন। হ্যাঁ, করছি তো। করছি, এটা করছি। আচ্ছা আপনি নতুন পেজ নেন, সমস্যা নেই। নতুন পেজ নেন। এই যে প্লাস সাইন আছে। ওই স্লাইডে যাবেন। এই যে স্যার এখন ওকে, এখানে একজন প্রশ্ন করেছেন যে ভুটান কখন দাবি করে যে তারাই প্রথম স্বীকৃতি দিয়েছিল। এটা 2014 সালে দাবি করে, বাট 2018 সালের দিকে এটা একেবারে ফাইনালি স্বীকৃতি পায়। এবং 2020 সাল থেকেই আমরা হচ্ছে গিয়ে মৈত্রী দিবস পালন করা শুরু করি, 2020 সালের 6ই ডিসেম্বর। এবং 6ই ডিসেম্বর আমরা আপনার ভুটানের সাথে একটা চুক্তি স্বাক্ষর করি, সেটার নাম হচ্ছে পিটিএ, প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। এটা 2020 সালের 6 ডিসেম্বর করা হয়। এবং বাংলাদেশ প্রথমবারের মতো কোনো দেশের সাথে পিটিএ স্বাক্ষর করে, বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি। সেটা কিসের জন্য? কারণ ভুটান আমাদেরকে প্রথম স্বীকৃতি দিয়েছে 6 ডিসেম্বর, সেই স্মৃতি রক্ষার্থে। সো আমাদের 4 নম্বর কনফিউজ কোশ্চেন। 4 নম্বর কনফিউজ কোশ্চেন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংবিধানের কোন সংশোধনী সীমানা সংক্রান্ত? সংবিধানের কোন সংশোধনী সীমানা সংক্রান্ত? আমরা জানি সংবিধানের সংশোধনী হয়েছে 17টি। এই 17টি সংশোধনীর মধ্যে কোনটি সীমানার সাথে সম্পর্কিত? এটা একটু আপনারা জানান কমেন্টে। যিনি পারবেন তাকে অফলাইনে ক্লাস শুরু হয়ে গেলে তাকে আমি স্পেশালি পুরস্কার দিব, যিনি পারবেন এটা। সংবিধানের কোন সংশোধনী সীমানা সংক্রান্ত? আর্টিকেল না, আর্টিকেল তো অনুচ্ছেদ। সংশোধনী বাংলাদেশের সংবিধানে সংশোধন হয়েছে 17টা।
17টি সংশোধনী হয়েছে। এর মধ্যে কোন সংশোধনীটি সীমানা সংক্রান্ত? সীমানা নিয়ে হয়েছে এই সংশোধনীটা। সীমানা নিয়ে ঝামেলা হয়েছিল ভারতের সাথে, এই জন্য আমরা এই সংবিধানের সংশোধনীটা এনেছি। কোন সংশোধনী এটা একটু জানান আপনারা। একজন বলছেন 13 নম্বর সংশোধনী, না ভুল। 7 নম্বর, না ভুল। এরপরে জানান, দ্রুত কমেন্ট করেন, যারা পারবেন তারা দ্রুত কমেন্ট করেন। হ্যাঁ, সংবিধানের আমাদের যে 3 নম্বর সংশোধনী, আমাদের যে 3 নম্বর সংশোধনী, এই সংশোধনীটি হচ্ছে সীমানা সংক্রান্ত। আমাদের বাংলাদেশের সীমানা সংক্রান্ত সংশোধনী হচ্ছে 3 নং সংশোধনী। 1974 সালে এই সংশোধনীটি হয় এবং এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের বেরুবাড়ি ভারতকে দিয়ে দেয়। এজন্য আমরা একটা সীমানা চুক্তিও করেছিলাম। সেই সীমানা চুক্তিটার নাম হচ্ছে মুজিব ইন্দিরা চুক্তি। এটা করা হয়েছিল 1974 সালের 16 মে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এজন্য আমরা সংবিধানে একটা সংশোধনী করেছি। সেই সংশোধনী হচ্ছে 3 নম্বর সংশোধনী। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। 1974, এখানে একজন 1978 লিখেছেন, 1978 না 1974 হবে। ওকে, আমরা এরপরে কনফিউশন কোশ্চেনে যাই। এইবারে কনফিউজড কোশ্চেনের আনসার যিনি পারবেন তাকে পুরস্কৃত করা হবে। যারা এই 4 নম্বর কোশ্চেনের আনসার দিয়েছেন তারা অফলাইনে ক্লাস শুরু হলে আমার সাথে দেখা করবেন, আমি পুরস্কার দেব। 5 নম্বর, জাতিসংঘের কোন মহাসচিব মুসলিম ছিলেন? জাতিসংঘের কোন মহাসচিব মুসলিম ছিলেন? দ্রুত একটু কমেন্টে জানাও যে জাতিসংঘের কোন মহাসচিব মুসলিম ছিলেন। জাতিসংঘের কোন মহাসচিব মুসলিম ছিলেন? জাতিসংঘের কোন মহাসচিব মুসলিম ছিলেন? তোমরা একটু দ্রুত কমেন্টে জানাও যারা জানো। একজন বলেছেন উথান, না উথান হচ্ছেন মিয়ানমারের, উনি মুসলিম ছিলেন না, উনি বৌদ্ধ ছিলেন। এরপর কফি আনান লিখেছেন একজন, না কফি আনান না। জাতিসংঘের কোন মহাসচিব মুসলিম ছিলেন? কফি আনান ভুল উত্তর, উথান ভুল উত্তর। কফি আনান না, ভুল উত্তর। ট্রিক ভ্যালি তো মুসলিম ছিলেন না, উনি খ্রিস্টান ছিলেন। এরপর লিখছেন বুট্রোস ঘালি, বুট্রোস ঘালি মিশরের ছিলেন, বাট তিনি মুসলিম ছিলেন না। জানান জাতিসংঘের কোন মহাসচিব মুসলিম ছিলেন? না কফি আনান না, বুট্রোস ঘালি না, ট্রিক ভ্যালি না। এই 3 জন তো শুধু আপনার জাতিসংঘের মহাসচিব ছিলেন না, আরো তো ছিলেন। সো সঠিক উত্তর কেউ পারেননি। উত্তর হচ্ছে জাতিসংঘের কোন মহাসচিবই মুসলিম ছিলেন না। তিনটা অপশন দিয়ে 4 নম্বর অপশনে থাকবে, এদের কেউ নন। বুট্রোস ঘালি মিশরের ছিলেন, বাপ তিনি মুসলিম ছিলেন না। কফি আনান মুসলিম ছিলেন না, আর বাকিরা তো মুসলিম নয়। সো জাতিসংঘের কোন মহাসচিবই মুসলিম ছিলেন না, এটা হচ্ছে সঠিক উত্তর। গ নম্বর আনসারে থাকবে আপনার এদের কেউ নন। হ্যাঁ, অ্যান্টনিও গুতেরেস খ্রিস্টান। হ্যাঁ, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের কনফিউজড
প্রশ্ন এই 5টা থাকলে এর পরের ক্লাসে আবার আমরা আলোচনা করব কনফিউজড কোশ্চেন। এর বাইরে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন নিয়ে আপনারা জানাতে পারেন। আর সবসময় আইকন ক্লাসের সাথে থাকবেন। আইকন ক্লাস আপনাদেরকে বেস্ট সার্ভিস, বেস্ট টিচারদেরকে দিবে, কারণ আইকন ক্লাস জানে যে আপনার কোন কোন জায়গায় ল্যাকিং বা দুর্বলতা আছে। সেই দুর্বলতাগুলো নিয়ে মূলত আইকন ক্লাস কাজ করে। সাধারণ জ্ঞান, বাংলা, ইংলিশ যেসব টপিক গুরুত্বপূর্ণ এবং যেসব টপিকে সবসময় কোশ্চেন হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, সেই টপিকগুলো মূলত আইকন ক্লাস পড়িয়ে থাকে এবং নিশ্চয়তা দিয়ে দেয় যে এই টপিক থেকে এই ধরনের কোশ্চেন থাকবে। দ্যাটস ওয়াই আইকন ক্লাসে টিচারদের সহযোগিতা, টিচারদের ফ্রেন্ডলি আচরণ বা আমাদের যে আলাদা করে কনসাল্টিং আওয়ার থাকবে, যার যেটা সমস্যা অফলাইনে যখন কোচিং শুরু হবে আপনারা এসে সেটা জানাতে পারবেন, এই সুবিধা কিন্তু অন্য কোচিং এ নাই। এবং আইকন ক্লাস কিন্তু উইমেন ফ্রেন্ডলি একটা কোচিং। এখানে মেয়েদের জন্য খুব ভালো একটা পরিবেশ আছে, যেটা অন্য কোচিং এ নাই। অন্য কোচিং এ দেখা যায় মেয়েদের পোশাক নিয়ে প্রশ্ন তুলে বা হচ্ছে গিয়ে অনেক ধরনের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। সো সব দিক দিয়ে যদি আপনারা বিবেচনা করেন, আইকন ক্লাস বেস্ট হবে এবং আইকন ক্লাস আপনি আপনার সফল হওয়ার জন্য যা যা দরকার সেই জিনিসগুলো প্রোভাইড করবে। সো আর কার কোনো প্রশ্ন আছে? আমরা আজকের ক্লাস এখনই শেষ করব। এখন এখানে একজন বলেছেন স্যার প্রণালী নিয়ে কোনো ক্লাস হবে? হ্যাঁ, অবশ্যই ক্লাস হবে, আজকে না, এরপরে স্যার যুক্তরাজ্য আর ইংল্যান্ড, ব্রিটেন, আয়ারল্যান্ড নিয়ে একটু বলেন। আচ্ছা, এটা একটু আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন, ইউকে বা গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেন যখন আমরা কথাটা বলি, এখানে শুধু কিন্তু ইংল্যান্ডের নাম আসে না, এখানে 4টা দেশ আছে। এক নাম্বার হচ্ছে ইংল্যান্ড, 2 নাম্বার হচ্ছে আয়ারল্যান্ড, 3 নাম্বার হচ্ছে ওয়েলস, 4 নাম্বার হচ্ছে স্কটল্যান্ড, আর এখানে আয়ারল্যান্ড, এটা হলো নর্থ আয়ারল্যান্ড হবে, মানে উত্তর আয়ারল্যান্ড। সো এই 4টা দেশকে একসাথে গ্রেট ব্রিটেন বলা হয়। হ্যাঁ, সো আগে এই আয়ারল্যান্ড ছাড়াই ছিল, আয়ারল্যান্ড ছাড়াই ইউকে বলা হতো। যখন আয়ারল্যান্ড নিয়ে আসা হলো তখন হয়ে গেল গ্রেট ব্রিটেন। হ্যাঁ, সো এই জিনিসটা একটু মনে রাখবেন। ইংল্যান্ড মানেই শুধু ইউকে না, এই 4টা দেশ মিলেই গ্রেট ব্রিটেন বা ইউকে বলে এখন। এবং এই 4টা দেশে আলাদা আলাদা রাজধানী আছে, তারা আলাদা আলাদা ভাবেই আপনার ক্রিকেট এবং ফুটবলে অংশগ্রহণ করে। বাট তাদের প্রধান হচ্ছে এখন রাজা, রানী যেহেতু কয়েকদিন আগে মারা গেছেন, এখন স্যার ফিলিপস হচ্ছেন আপনার এই কি বলে গ্রেট ব্রিটেন বা ইউকের প্রধান। উনি গ্রেট ব্রিটেন ইউকে সহ মোট 15টি রাষ্ট্রের প্রধান। কখন শুরু হয়েছে, কি শুরু হয়েছে, একটু প্রশ্নটা যদি স্পেসিফিক ভাবে বলেন। সো আমরা শেষ করব, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। এবং যেভাবে বললাম আশা করি আপনারা সেভাবে প্রস্তুতি নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে একজন কোশ্চেন করেছেন, একটা খুব সুন্দর কোশ্চেন করেছেন, সেটা হচ্ছে এরা কি জাতিসংঘের সদস্য? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। যারা আছেন আপনারা কি লাইনে আছেন? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এরা কি জাতিসংঘের সদস্য? না, এরা জাতিসংঘের সদস্য না। এটা কিন্তু খুবই মানে $1,000,000 কোশ্চেন আজকের, যে এরা কি জাতিসংঘের সদস্য? না, এরা জাতিসংঘের সদস্য না। জাতিসংঘের সদস্য হচ্ছে ইউকে বা গ্রেট ব্রিটেন। এই গ্রেট ব্রিটেন বা ইউকে এদেরকে প্রতিনিধিত্ব করে, এদেরকে প্রতিনিধিত্ব করে। এরা সরাসরি জাতিসংঘের সদস্য না। এটা খুব বড় একটা কোশ্চেন। এবং যে কোশ্চেনটা করেছেন, আমি একটু নামটা, নরিন মৌসি, $1,000,000 একটা কোশ্চেন করেছেন আপনি। এবং এই কোশ্চেনটা কিন্তু যারা আসলে রিয়াল মেধাবী তাদের কাছ থেকে এই কোশ্চেনটা আসে। হ্যাঁ, এবার মনোযোগ দিয়ে শুনেন। এবার আমরা জানি যে আপনার
যে ফুটবল বিশ্বকাপ হলো, এখানে 32টা দেশ অংশগ্রহণ করেছিল। এখানে 32টা দেশ অংশগ্রহণ করেছিল, কিন্তু 2টা দেশ ছিল যারা কিনা জাতিসংঘের সদস্য না। আমরা জানি কি যে জাতিসংঘের পৃথিবীতে স্বাধীন দেশ আছে 195টা, তার মধ্যে 193টা হচ্ছে জাতিসংঘের সদস্য। 2টা কে কে, কসোভো আর হচ্ছে ভ্যাটিকান সিটি জাতিসংঘের সদস্য না। তেমনি এই যে এবার ফুটবল বিশ্বকাপে 32টা দল অংশগ্রহণ করলো, এখানে 2টা দল জাতিসংঘের সদস্য ছিল না, একটা হচ্ছে ইংল্যান্ড আর একটা হচ্ছে ওয়েলস। এই 2টা দেশ জাতিসংঘের সদস্য না। তাহলে এরা কি জাতিসংঘে যায় না? অবশ্যই যায়। এদেরকে প্রতিনিধিত্ব করে কারা? কে করে? কোন নামে করা হয়? ইউকে বা গ্রেট ব্রিটেন নামে। এবং এরা গ্রেট ব্রিটেন নামে অলিম্পিকে অংশগ্রহণ করে। যিনি এই কোশ্চিনটা করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনি একটা $1 মিলিয়ন কোশ্চিন করেছেন। এটা কিন্তু অনেকেই জানে না যে এরা জাতিসংঘের সদস্য কিনা। এরা জাতিসংঘের সদস্য না, এদেরকে গ্রেট ব্রিটেন নামে বা ইউকে নামে প্রতিনিধিত্ব করা হয় জাতিসংঘে। সো অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজিজ ভাই, শেষ করি।